গোয়া। গোয়া হলো ইন্ডিয়ার ওয়েস্ট কোস্টে অবস্থিত একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর রাজ্য যা কোঙ্কন কোস্টের মধ্যে পড়ে। গোয়ার দুটো পার্ট আছে, নর্থ গোয়া অ্যান্ড সাউথ গোয়া। নর্থ গোয়া মেনলি ফেমাস তার ভাইব্রেন্ট বিচেস, নাইট লাইফ, ক্যাফে কালচার আর হ্যাপেনিং ক্রাউডের জন্য। আর সাউথ গোয়া হলো একদম উল্টো। এখানে পাবে নিরিবিলি বিচ, ক্লিন এনভায়রনমেন্ট আর নেচারের কাছাকাছি থাকার একটা আলাদা অনুভূতি। যদি তুমি অ্যাডভেঞ্চার, পার্টি আর এক্সাইটমেন্ট ভালোবাসো তাহলে নর্থ গোয়া তোমার জন্য পারফেক্ট। আর যদি তোমার চাই শান্তি, রিল্যাক্সেশন আর একটু নিজের সাথে টাইম কাটাতে তাহলে সাউথ গোয়া হবে তোমার বেস্ট চয়েস। এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো দুটো গোয়ার দুই রকম রূপ, একটা এনার্জেটিক আর একটা কাম অ্যান্ড পিসফুল। গোয়াতে দুটো এয়ারপোর্ট আছে, ডাবল এম এয়ারপোর্ট যেটা সাউথ গোয়াতে অবস্থিত আর মোপা এয়ারপোর্ট যেটা হলো নর্থ গোয়াতে। ফ্লাইটে কলকাতা থেকে গোয়া যেতে মোটামুটি টাইম লাগবে 2.5 আওয়ার্স থেকে 3 আওয়ার্স মতন। ফ্লাইট রেট সিজন অনুযায়ী ভ্যারি করে। ফ্লাইট রেঞ্জ মোটামুটি 6.5K থেকে 12K এর মধ্যে থাকে অ্যাকর্ডিং টু সিজন। গোয়া আসতে হলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো ভাস্কো দা গামা আর মাডগাঁও। নর্থ গোয়া থেকে ভ্রমণ শুরু করলে ভাস্কো দা গামা আর সাউথ গোয়া থেকে শুরু করলে মাডগাঁও স্টেশনে নামতে হবে। কলকাতা থেকে গোয়াগামী ট্রেন হলো আম্রাবতী এক্সপ্রেস, সময় নেবে 41 ঘন্টা। আমরা মোপা এয়ারপোর্ট থেকে গোয়া ভ্রমণ শুরু করেছিলাম। লাগেজ বেল্ট থেকে লাগেজ কালেক্ট করে নেবার পর এয়ারপোর্টের গেটের জাস্ট বাইরে ক্যাবের জন্য এনকোয়ারি করেছিলাম। এয়ারপোর্ট থেকে ক্যাব অপশন পাবেন, কথা বলে রেটটা জেনে ডিসিশন নেবেন। বিভিন্ন জোন আছে ক্যাব পিকআপের জন্য। এয়ারপোর্টটা বেশ সুন্দর দেখতে। যেহেতু আমরা গোয়া মাইলস অ্যাপ থেকে ক্যাব বুক করেছিলাম তাই আমাদের আসতে হলো গোয়া মাইলস পিকআপ পয়েন্টে। 10 মিনিটের মধ্যে ক্যাব এসে গিয়েছিল আর হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছিলাম। নর্থ গোয়াতে আমাদের হোটেল ছিল ভ্যালেন্টাইন রিট্রিট ক্যান্ডোলিম। মোপা এয়ারপোর্ট থেকে ডিস্টেন্স 33 কিলোমিটার মতন, টাইম লেগেছিল 1 ঘন্টা। গোয়া মাইলস ক্যাবে চার্জ পড়েছিল 1400 টাকা মতন। পৌঁছালাম আমাদের প্রি বুকড হোটেলে। হোটেলের দুটো বিল্ডিং ছিল আর মাঝে ছিল গার্ডেন আর একটা বড় সুইমিং পুল। হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে সাইট সিইং শুরু করেছিলাম 10টা নাগাদ। এখানে বলে রাখি আমরা সেলফ ড্রাইভ কার রেন্ট নিয়েছিলাম নর্থ গোয়া ঘোরার জন্য, তাই ড্রাইভিংটা আমাদেরকেই করতে হয়েছিল। সেলফ ড্রাইভ কারের জন্য ড্রাইভিং লাইসেন্স ইজ ম্যান্ডেটরি, আর যার থেকে কার নেবেন তার কাছে একটা অরিজিনাল আইডি কার্ড জমা রাখতে হবে অ্যালং উইথ দ্য সিকিউরিটি ডিপোজিট মানি। কার অনুযায়ী আর সিজন অনুযায়ী রেট ভ্যারি করবে। 5 সিটার কার রেন্ট 1200 থেকে 1600 এর মধ্যে পড়বে পার ডে। ফুয়েলটা আপনাদেরকেই ফিল আপ করতে হবে আলাদা করে। অবশ্যই ভিডিও তুলে নেবেন কার নেবার সময়, যাতে কার হ্যান্ডওভার টাইমের আর স্ক্র্যাচ নিয়ে কোনো কনসার্ন না থাকে। আমাদের প্রথম স্টপ হলো প্যারা রোড, যেটা গোয়ার অনেক ফেমাস একটা সিনিক স্পট। দুদিকে সারি সারি কোকোনাট ট্রি আর মাঝখান দিয়ে স্ট্রেট রোড, যা একটা সিনেম্যাটিক ফিল ক্রিয়েট করে। এই জায়গাটাতে ডিয়ার জিন্দেগি সিনেমা শুট হওয়ার পর বেশি পপুলার হয়ে উঠেছে। বাইক বা স্কুটি নিয়ে এই রাস্তা দিয়ে রাইড করার এক্সপিরিয়েন্সটা জাস্ট অ্যামেজিং। ফটো আর রিল বানানোর জন্য এটা একদম পারফেক্ট লোকেশন। সবাই এখানে গাড়ি থামিয়ে কিছু মোমেন্টস ক্যাপচার করছে। যদি তুমি গোয়া আসো তাহলে এই আইকনিক রোডটা মিস করা একদম উচিত হবে না। এখানে সাইকেল রেন্টের অপশন আছে, তোমরা চাইলে এখান থেকে সাইকেল রেন্ট করে পুরো প্যারা রোডটা এক্সপ্লোর করতে পারো। আমাদের নেক্সট ডেস্টিনেশন আঞ্জুনা বিচ।
গোয়ার এটা একটা অনেক পপুলার আর ভাইব্রেন্ট বিচ। এই বিচটা তার রকি শোর লাইন আর ইউনিক ল্যান্ডস্কেপের জন্য অন্য বিচের থেকে আলাদা। এখানে সানসেটটা খুব সুন্দর লাগে, আকাশ আর সমুদ্রের রং মিলে একটা দারুণ ভিউ ক্রিয়েট করে। আঞ্জুনার ফ্লি মার্কেটও খুব ফেমাস এখানে, যেখানে লোকাল হ্যান্ডিক্রাফট, জুয়েলারি আর বিচ ওয়্যার ড্রেসেস পাওয়া যায়। এখানে ফরেন ট্যুরিস্টদের প্রেজেন্স বেশি থাকার জন্য একটা আলাদা বোহিমিয়ান ভাইব ফিল করা যায়। বিচের পাশে অনেক ক্যাফে আর শ্যাক আছে, যেখানে বসে খাবার খেতে খেতে সমুদ্রের ভিউ এনজয় করা যাবে। যদি তুমি গোয়ার একটা লাইভলি আর কালারফুল বিচ এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে আঞ্জুনা বিচ একদম পারফেক্ট চয়েস। এখানে তুমি জেট স্কি, প্যারাসেলিং আর ব্যানানা রাইডের মতো অ্যাডভেঞ্চার ট্রাই করতে পারো। আমরাও একটু জেট স্কি রাইড উপভোগ করলাম। পার হেড 600 টাকা, টাইম লাগবে 8 মিনিট মতন। নেক্সট স্পট আমাদের চাপোরা ফোর্ট। আঞ্জুনা থেকে কিছু দূরেই আছে চাপোরা ফোর্ট, গোয়ার একটা অনেক ফেমাস হিস্টোরিক্যাল স্পট। এই ফোর্টটা পর্তুগিজরা তৈরি করেছিল আর এখান থেকে পুরো সারাউন্ডিং এরিয়াটা ক্লিয়ার দেখা যায়। চাপোরা ফোর্টে উঠতে কিন্তু একটু কষ্ট আছেই, পুরোটা রাস্তায় হাঁটতে হাঁটতে উঠতে হয়। রোদ থাকলে তো আরও চ্যালেঞ্জিং লাগে, কিন্তু ভিউয়ের জন্য এইটুকু এফর্ট টোটালি ওয়ার্থ ইট। পাথুরে রাস্তা আর একটু আপহিল ক্লাইম্ব, তাই কমফোর্টেবল জুতো থাকলে ভালো হয়। মাঝে মাঝে দাঁড়িয়ে রেস্ট নিতে নিতে উঠছি আমরা, কিন্তু উপরে পৌঁছালে যে দৃশ্যটা পাবো সেটা ভাবলেই এনার্জি ফিরে আসছে। আর অনেস্টলি বললে এই ছোট্ট ট্রেকটাই পুরো এক্সপিরিয়েন্সটাকে আরও মেমোরেবল করে দেয়। দিল চাহতা হে সিনেমার পর এই জায়গাটা অনেক বেশি পপুলার হয়ে উঠেছে। ফোর্টের উপর থেকে ভাগাতর বিচ আর আরাবিয়ান সি এর ভিউটা একদম ব্রেথটেকিং। সানসেটের সময় এখানে এসে বসলে পুরো আকাশ আর সমুদ্রের রং বদলে যাওয়া দেখতে পাবে, যেটা খুবই স্পেশাল এক্সপিরিয়েন্স। নেক্সট ভাগাতর বিচ। এই বিচটা তার ব্ল্যাক রক আর হোয়াইট স্যান্ডের ইউনিক কম্বিনেশনের জন্য অন্য বিচের থেকে আলাদা। বাগা বা ক্যালাঙ্গুটের তুলনায় এখানে ভিড় অনেকটাই কম, তাই একটা কাম আর রিল্যাক্সিং ভাইব পাওয়া যায়। বিচ থেকে চাপোরা ফোর্টের ভিউও খুব সুন্দর দেখা যায়, যা পুরো সিনারিকে আরো স্পেশাল করে তোলে। সানসেটের সময় এখানে বসে থাকলে সমুদ্রের ধারে একটা দারুণ পিসফুল মোমেন্ট ফিল করা যায়। ফটোগ্রাফি আর ড্রোন শটের জন্য এটা একটা পারফেক্ট লোকেশন। একটা কথা বলে রাখি, আমরা হোটেল বুকিংটা গো আইবিবো বা মেক মাই ট্রিপের মতো অ্যাপ থেকে বুক করেছিলাম। আপনারা প্রাইসটা দেখে নেবেন বুক করার আগে, সেই অনুযায়ী বুক করবেন। ফার্স্টে এলাম আগুয়াদা ফোর্ট। 25 টাকা পার হেড টিকিট কেটে ঢুকে পড়লাম। গোয়ার একটা অনেক ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক। এই ফোর্টটা 17th সেঞ্চুরিতে পর্তুগিজরা তৈরি করেছিল, মেনলি ডাচ আর মারাঠা অ্যাটাক থেকে গোয়াকে প্রোটেক্ট করার জন্য। আগুয়াদা নামটা এসেছে পর্তুগিজ ওয়ার্ড আগুয়া থেকে, যার মানে হলো জল, কারণ এখানে একটা ফ্রেশ ওয়াটার স্টোরেজ সিস্টেম ছিল যা শিপগুলোকে জল সাপ্লাই করত। এখানে একটা ফেমাস লাইট হাউসও আছে, যা একসময় শিপদের গাইড করত।
ফোর্টের উপর থেকে অ্যারাবিয়ান সি এর প্যানোরামিক ভিউটা একদম ব্রেথ টেকিং লাগে। হিস্ট্রি আর সিনিক বিউটি দুটোই একসাথে এক্সপিরিয়েন্স করতে চাইলে এটা একদম পারফেক্ট জায়গা। এই ফোর্টটা স্ট্র্যাটেজিক্যালি অ্যারাবিয়ান সি এর ধারে তৈরি, যাতে দূর থেকেই শত্রুদের জাহাজকে দেখতে পাওয়া যায়। পরবর্তী সময়ে ফোর্টের একটা অংশ জেল হিসাবে ইউজ করা হয়েছিল, যা এখনো দেখতে পাওয়া যায়। আজও এই ফোর্টটা গোয়ার হিস্ট্রি আর পর্তুগিজ ইনফ্লুয়েন্সের একটা স্ট্রং চিহ্ন হিসাবে দাঁড়িয়ে আছে। আমাদের নেক্সট স্টপ হলো সিনকুইরিম বিচ। গোয়ার একটা অনেক ক্লিন আর পিসফুল বিচ। কার পার্ক করে কিছুটা হেঁটে যেতে হবে। এই বিচটা আগুয়াদা ফোর্টের কাছাকাছি অবস্থিত, তাই একসাথে হিস্ট্রি আর নেচার দুটোই এনজয় করা যায়। অন্য পপুলার বিচের তুলনায় এখানে ভিড় অনেকটাই কম, তাই একটা রিল্যাক্সড আর কাম এনভায়রনমেন্ট পাওয়া যায়। ওয়াটার স্পোর্টস লাভারদের জন্য এটা একদম পারফেক্ট। প্যারাসেলিং, জেট স্কি আর ব্যানানা রাইড এখানে অ্যাভেলেবেল। বিচের সফট স্যান্ড আর ক্লিয়ার ওয়াটার পুরো এক্সপিরিয়েন্সকে আরো এনজয়েবল করে তোলে। সানসেটের সময় এখানে থাকলে একটা দারুণ পিসফুল ভাইব ফিল করা যায়। যারা একটু শান্তিতে সমুদ্রের কাছাকাছি সময় কাটাতে চাও, তাদের জন্য সিনকুইরিম বিচ একদম আদর্শ জায়গা। ফটোগ্রাফি লাভারদের জন্য এই জায়গাটা পারফেক্ট। টার্কুইজ ওয়াটার আর গোল্ডেন স্যান্ডের কন্ট্রাস্ট খুব সুন্দর লাগে। আরও একটা বড় প্লাস পয়েন্ট হলো এখান থেকে অ্যারাবিয়ান সি এর ওয়াইড ওপেন ভিউটা আনইন্টারাপ্টেড ভাবে এনজয় করা যায়। এখানে বেশ কিছু লাক্সারি রিসোর্ট আর বিচ সাইড প্রপার্টিও আছে, যা পুরো এক্সপিরিয়েন্সকে আরো প্রিমিয়াম ফিল দেয়। এবার আমরা চলে এসেছি বাগা বিচে। গোয়ার সবচেয়ে লাইভলি আর হ্যাপেনিং বিচগুলোর মধ্যে এটা একটা। এই বিচটা মেইনলি ফেমাস তার নাইট লাইফ, বিচ পার্টি আর এনার্জেটিক ভাইবের জন্য। এখানে টিটোস লেনের মতো ফেমাস এরিয়া আছে, যেখানে ক্লাব, বার আর মিউজিক পুরো রাত জুড়ে চলতে থাকে। ওয়াটার স্পোর্টস লাভারদের জন্য এটা একটা বেস্ট স্পট। নেক্সট ডে মর্নিং এ আমরা চলে এলাম ক্যালাঙ্গুটে বিচে, যা কুইন অফ বিচেস নামেও পরিচিত। এটা গোয়ার সবচেয়ে পপুলার আর বিজিয়েস্ট বিচ, যেখানে সব সময় ট্যুরিস্টদের ভিড় থাকে। ফ্যামিলি, ফ্রেন্ডস বা গ্রুপ নিয়ে ঘুরতে আসার জন্য এটা একটা পারফেক্ট ডেস্টিনেশন। এখানেও অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যায়, প্যারাসেলিং, ব্যানানা রাইড, জেট স্কি ইত্যাদি। বিচের চারিদিকে অনেক হোটেল, শপ আর রেস্টুরেন্টস আছে। গোল্ডেন স্যান্ড আর লং শোর লাইনের জন্য ক্যালাঙ্গুটে বিচ খুব সুন্দর দেখতে লাগে। যদি তুমি একটা কমপ্লিট গোয়া বিচ এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে ক্যালাঙ্গুটে বিচ ডেফিনেটলি মিস করা উচিত না। এবার আমরা চলে এসেছি ডোনা পাওলাতে। টিকিট কেটে এখানে ঢুকতে হয়। গোয়ার একটা অনেক ফেমাস টুরিস্ট স্পট আর ভিউ পয়েন্ট। এই জায়গাটা অ্যারাবিয়ান সি আর মান্ডোভি রিভারের সঙ্গমের জন্য খুবই স্পেশাল। এখানে দাঁড়িয়ে সমুদ্রের ওয়াইড ওপেন ভিউ আর হাওয়াটা একদম রিফ্রেশিং লাগে। ডোনা পাওলাকে লাভার্স প্যারাডাইজও বলা হয়, কারণ এটা একটা লোকাল লাভ স্টোরির সাথে এই জায়গাটা জড়িত। সানসেট সময় এখানে থাকলে পুরো ভিউটা আরো সুন্দর হয়ে ওঠে, যেটা মিস করা একদমই উচিত না। এখানে একটা ফেমাস স্ট্যাচুও আছে, যা ট্যুরিস্টদের মধ্যে অনেক পপুলার। ডোনা পাওলার নাম নিয়ে এখানে একটা অনেক পপুলার স্টোরি আছে। বলা হয় যে ডোনা পাওলা ছিলেন একজন পর্তুগিজ গভর্নরের মেয়ে, আর তিনি একজন লোকাল ছেলের সাথে ভালোবাসায় পড়েছিলেন।
কিন্তু এই ভালোবাসা সোসাইটি অ্যাকসেপ্ট করেনি, আর তারপর দুঃখ থেকে তিনি নাকি এই জায়গা থেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। এই ট্র্যাজিক লাভ স্টোরির জন্য এই জায়গাটাকে লাভার্স প্যারাডাইস বলা হয়। আজ এই জায়গাটা হিস্ট্রি, মিথ আর ন্যাচারাল বিউটির একটা সুন্দর কম্বিনেশন হিসাবে পরিচিত। এবার আমরা চলে এসেছি ওল্ড গোয়াতে। ওল্ড গোয়া এক সময় পর্তুগিজদের ক্যাপিটাল ছিল। এই জায়গাটা ফেমাস হিস্টোরিক্যাল চার্চের জন্য, যা ইউনেস্কো হেরিটেজ হিসেবে প্রসিদ্ধ লাভ করেছে। এখানে আর্কিটেকচারে পর্তুগিজ আর ইউরোপিয়ান স্টাইলে দারুণ মিক্স দেখা যায়। আমরা এখন আছি বেসিলিকা অফ বম জেসাসে। এটা পর্তুগিজরা 1605 সালে প্রতিষ্ঠা করেছিল। এখানে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের দেহাবশেষ রাখা রয়েছে। এই চার্চের মধ্যে প্রবেশ করতে হলে আপনাদের কিছু ড্রেস কোড ফলো করতে হবে, যেমন শর্ট বা স্লিভলেস ড্রেস পরে এই চার্চে প্রবেশ করা যাবে না। আউটার স্ট্রাকচারটা সিম্পল দেখালেও চার্চের ভিতরের ডিজাইনটা খুবই সুন্দর হিস্টোরিক ফিল দেয়। আর এই আর্কিটেকচার ব্যারক স্টাইলে তৈরি। এইটা হলো সে ক্যাথিড্রাল, ব্যাসিলিকার ঠিক উল্টো দিকে, বিল্ট ইন 1619। এটা এশিয়ার অন্যতম বড় চার্চ, আর এখানে আছে বিখ্যাত গোল্ডেন বেল। একদিকে ব্যাসিলিকার যেমন ভিতরটা সোনালি আর আর্টিস্টিক, আর অন্যদিকে সে ক্যাথিড্রালটা একদম সাদা আর বিশাল, দুটোই আলাদা এক্সপেরিয়েন্স। এই জায়গায় এলে তোমরা রাস্তার এপার আর ওপারে দুটো চার্চ একই সাথে দেখে নিতে পারবে। একটা চার্চ ইতিহাস আর একটা চার্চ স্থাপত্যের জন্য বিখ্যাত। কিছুটা পথ এগিয়ে আমরা আসি সেন্ট আগাস্টিন চার্চের ধ্বংসাবশেষের সামনে। এটা 1602 সালে পর্তুগিজ মিশনারি দ্বারা প্রতিষ্ঠিত। একসময় এটা ছিল বিশাল চার্চ কমপ্লেক্স, কিন্তু সময়ের সাথে সাথে বেশিরভাগ অংশ ভেঙে পড়ে। রাস্তায় পড়বে আওয়ার লেডি অফ দি ইম্যাকুলেট কনসেপশন চার্চ। রণবীর সিং আর সারা আলী খানের সিম্বা সিনেমার কিছু সিন এই আইকনিক চার্চে শুট হয়েছিল। এবারে আমরা চলে যাব ফন্টেনাস, গোয়ার একটা অনেক ইউনিক আর কালারফুল জায়গা। এটা পানাজির ল্যাটিন কোয়ার্টার হিসাবে পরিচিত, যেখানে পর্তুগিজ কালচারের স্ট্রং ইনফ্লুয়েন্স দেখতে পাওয়া যায়। এখানকার ছোট ছোট রাস্তা, ব্রাইট কালারের বাড়ি আর আর্টিস্টিক ওয়াল পুরো জায়গাকে একদম ইউরোপিয়ান ফিল দেয়। হোটেল রুমটা বেশ স্পেশিয়াস ছিল, আর যথেষ্ট লাইটিং থাকায় পুরো ঘরটা ব্রাইট অ্যান্ড কমফোর্টেবল লাগছিল। টিভি, কেটলি আর এসি সব বেসিক ফেসিলিটিস ঠিকঠাক ছিল, তাই স্টেটা একদম হ্যাসেল ফ্রি আর রিল্যাক্সিং হয়েছে। রুমে একটা বড় মিরর ছিল, তার পাশেই একটা কিং সাইজ বেড ছিল। এবারে আসি বাথরুমের দিকটায়। এখানে গিজার আর ওয়েস্টার্ন কমোড সব কিছুই নিট অ্যান্ড ক্লিন, একদম কমফোর্টেবল ফিল দেয়। রুমের সাথে একটা অ্যাটাচড ব্যালকনি ছিল, যেটা সাইজে বেশ বড় ছিল। আজ আমরা চলে এসেছি এক স্বপ্নের জায়গায়, সাউথ গোয়া, যেখানে ভিড় কম, প্রকৃত শান্ত আর সৌন্দর্য একেবারে মন ছুঁয়ে যায়। ফার্স্ট স্পট ছিল আমাদের বাটারফ্লাই বিচ। একটু হিডেন জেম বলা যায়, নৌকা করে যেতে হয় ওই জায়গায়। বাটারফ্লাই বিচের পথে এক দারুণ অভিজ্ঞতা। 1.5 ঘন্টা পুরো আমাদের সময়সীমা, যার মধ্যে বাটারফ্লাই বিচ 30 মিনিট হল্ট দেবে, আর বাকি টাইমটা বোটে যেতে যেতে আরো 2-3টে স্পট দেখাবে। আর সত্যি বলতে এই জার্নিটা ছিল পুরো ট্রিপটার সবচেয়ে এক্সাইটিং পার্ট। সমুদ্রের ওপর দিয়ে বোট এগোচ্ছে, চারপাশে শুধু নীল জল আর পাহাড়। ঠিক তখনই হঠাৎ ডলফিন দেখা গেল। ওরা জলের উপর লাফাচ্ছিল, খেলছিল, একদম সিনেমার মতো একটা দৃশ্য। এত কাছ থেকে ডলফিন দেখা, এটা সত্যিই আনফরগেটেবল মোমেন্ট।
ক্যামেরায় অতটা বোঝা না গেলেও আমরা বহু ডলফিন দেখেছি। এগুলো সাধারণত ইন্ডিয়ান ওশিয়ান হামব্যাক ডলফিন। এদের বৈশিষ্ট্য হলো শরীর একটু ধূসর বা হালকা গোলাপি রঙের হতে পারে। পিঠে একটা ছোট হাম্প বা উঁচু অংশ থাকে। গোয়ার সমুদ্রে ডলফিন দেখা একদম কমন হলেও নিজের চোখে এইভাবে ওদের লাফাতে দেখা একটা ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্স বলতে পারো। কিছু ট্রাভেল টিপস দিয়ে দিই। সানস্ক্রিন নিতে একদম ভুলবে না। সকাল বা বিকেলের সময় বিচে যাওয়া সবচেয়ে বেস্ট সব মিলিয়ে। সাউথ গোয়া মানেই শান্তি, প্রকৃতি আর ভালো লাগার এক অসাধারণ মিশ্রণ। দেখতে পেলাম টার্টেল বিচ। এখানে এসে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হলো ওই টার্টেলের মতো দেখতে রকটা। দূর থেকে দেখলেই মনে হয় যেন একটা আসল কচ্ছপ চুপচাপ বসে আছে। নেচার নিজের মতো করে এমন সুন্দর শেপ বানিয়েছে, ট্রুলি অ্যামেজিং। দূরে দেখা যাচ্ছে রোমান্টিক আর পিসফুল হানিমুন বিচ। সানসেটের সময় এই জায়গাটা একদম ম্যাজিক্যাল হয়ে ওঠে। ইদার হানিমুন অর বাটারফ্লাই বিচে আপনারা 30 মিনিটস হল্ট নিতে পারেন। বাটারফ্লাই বিচে পৌঁছে মনে হলো যেন হিডেন প্যারাডাইস। চারপাশে সবুজ পাহাড়, শান্ত পরিবেশ আর একদম কম ভিড়। চারপাশে পাহাড় আর সবুজে ঘেরা এই বিচটা সত্যিই অসাধারণ। যদি সাউথ গোয়া যাও তাহলে অবশ্যই বাটারফ্লাই বিচে বোটিং করো। ডলফিন দেখার এক্সপেরিয়েন্সটা মিস করো না একদম। এই ছোট্ট অ্যাডভেঞ্চারটা তোমার ট্রিপকে আরো স্পেশাল করে তুলবে। এবারে দেখালো মাঙ্কি বিচ। মাঙ্কি বিচ নামটাই যেমন ইন্টারেস্টিং, জায়গাটাও তেমনই ইউনিক। চারিদিকে সবুজ আর মাঝে এই হিডেন বিচ ফিলস লাইক আ সিক্রেট স্পট। আর হ্যাঁ, নামের মতোই এখানে মাঙ্কিদের দেখা পাওয়া খুব কমন। এখানে আসতে একটু অ্যাডভেঞ্চার আছে, বাট টোটালি ওয়ার্থ ইট। এবারে আমরা এসে গেছি সাউথ গোয়ার সবচেয়ে সুন্দর আর পিসফুল জায়গাগুলোর মধ্যে একটা, প্যালোলিম বিচ। প্রথম দেখাতে এই বিচটার মনটাকে একদম কাম করে দেয়। চারদিকে নারকেল গাছ, সামনে এন্ডলেস ব্লু সি আর একটা পারফেক্ট ক্রেসেন্ট শেপ শোর লাইন। সকালের সময়টা এখানে একদম ম্যাজিক্যাল। নরম রোদ, হালকা হাওয়া আর ঢেউয়ের শব্দ, পুরো শান্তির ভাইব। এখানে ক্রাউড থাকলেও একদম নয়েজি লাগে না। সবকিছু খুবই ব্যালেন্সড আর রিল্যাক্সিং। প্যালোলিম বিচের একটা স্পেশাল জিনিস হলো এর ক্লিন আর ক্লিয়ার ওয়াটার। তুমি চাইলে এখানে সুইমিং করতে পারো, কায়াকিংও করতে পারো, বা শুধু বিচে বসে নেচারটা ফিল করতে পারো। আর বিচের পাশে ছোট ছোট কালারফুল শ্যাক আর ক্যাফেগুলোর ভাইবটা আরো সুন্দর করে তোলে। এখানে বসে ফ্রেশ সি ফুড বা একটা চিল্ড ড্রিঙ্ক নিয়ে যদি সানসেট দেখা যায়, ফিলিংটা অনেস্টলি নেক্সট লেভেল। এখানে আমরা সেদিনের লাঞ্চটা সেরেছিলাম। নেক্সট আমরা পৌঁছালাম কাবো দি রামা। এখানে এন্ট্রি করে ভেতরে ঢুকতে হয়। এই ফোর্টের ভিতরে ঢুকলে পুরনো দিনের একটা আলাদা ভাইব পাওয়া যায়। ভাঙা দেওয়াল, পুরনো স্ট্রাকচার, সবকিছুতেই ইতিহাসের ছোঁয়া আছে। অনেকেই বলেন এই জায়গাটার সাথে রামার একটা কানেকশন রয়েছে, তাই এর নামও হয়েছে কাবো দি রামা। সেই গল্পগুলো ভাবতে ভাবতেই জায়গাটা এক্সপ্লোর করলে এক্সপেরিয়েন্সটা আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে। ফোর্ট থেকে নিচে নামার এই খাড়া সরু রাস্তাটা একদম আলাদা একটা এক্সপেরিয়েন্স। রাস্তা দিয়ে নামতে নামতে একদিকে পাহাড় আর অন্যদিকে দূরে সমুদ্রের গ্লিমস, একটা পারফেক্ট সিনিক ট্রেল। কিছুটা স্টিপ হলেও এই নামার জার্নিটাই আসল থ্রিল। প্রতিটা স্টেপে নতুন ভিউ খুলে যায় আর মনে হয় যেন নেচার তোমাকে ধীরে ধীরে সারপ্রাইজ দিচ্ছে। চারদিকে সবুজ আর নীরবতা, মাঝে মাঝে শুধু হাওয়ার শব্দ। এই পথে হাঁটতে হাঁটতে একটা পিসফুল ইয়েট অ্যাডভেঞ্চারাস ভাইব পাওয়া যায়। নিচে পৌঁছানোর এক্সাইটমেন্টটাও অন্যরকম, কারণ জানো তো শেষে তোমার জন্য অপেক্ষা করছে একটা হিডেন কাম সি ভিউ। সমুদ্রের ধারে পাহাড়ের উপর এই পুরনো দুর্গটা ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ মিশ্রণ। এখান থেকে আরব সাগরের ভিউটা একদম মাইন্ড ব্লোয়িং। দূরে যতদূর চোখ যায় শুধু নীল জল আর আকাশের মিলন, একটা
একটা সিনেমেটিক ফিল তৈরি করে দেয়। এই জায়গাটায় দাঁড়ালে মনে হয় যেন সময়টা একটু থেমে গেছে, চারদিক শুধু হাওয়ার শব্দ আর নেচারের কামনেস। এটা আমাদের গোয়া ট্যুরের শেষ দিন। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়াক করতে করতে কোলবা বিচের দিকে, হোটেল থেকে ৩-৪ মিনিট হাঁটা পথে। সকালের সময়টা এখানে খুবই রিফ্রেশিং লাগে, ঠান্ডা হাওয়া আর সফট সানলাইট পুরো মুডটাই চেঞ্জ করে দেয়। চারদিকে একদম শান্ত পরিবেশ, ক্রাউড প্রায় নেই বললেই চলে, শুধু ঢেউয়ের শব্দ আর ঠান্ডা হাওয়া। হালকা রোদ পড়ছিল বালির উপর, আর সেই সফট লাইটে পুরো বিচটা একদম ড্রিমি লাগছিল। খালি পায়ে বালির উপর হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল। মাঝে মাঝে ঢেউ এসে পায়ে লাগছিল, আর সেই ছোট ছোট মুহূর্তগুলোই ফিলটা আরও স্পেশাল করে তুলছিল। কিছু লোকাল লোকজন মর্নিং জগ করছিল, কেউ আবার যোগা বা মেডিটেশনে ব্যস্ত ছিল। পুরো এনভায়রনমেন্টটাই খুবই পজিটিভ। এই সময়টা গোয়াকে একদম অন্যভাবে চিনতে সাহায্য করছিল। কোনো রাশ নেই, কোনো নয়েজ নেই, শুধু তুমি আর নেচার। ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য কোলবা বিচ খুবই পপুলার। একটু অ্যাডভেঞ্চার চাইলে সবই অ্যাভেলেবেল। আমরা ওখানে কিছু স্পেশাল মুহূর্ত কাটিয়ে কিছু ফটো শ্যুট করে নিলাম। এটা হলো আমাদের হোটেলের রিসেপশন এরিয়া। এবার কলকাতায় ফেরার পালা। এই 5 রাত্রি 6 দিন আমরা গোয়াতে ফ্যামিলির সাথে খুব ভালোভাবে টাইম কাটালাম। আমাদের কলকাতায় ফেরার ফ্লাইট ছিল ডাবলিম এয়ারপোর্ট থেকে। We hope you guys enjoyed this video. If you liked this video, then please do like, share and subscribe. Stay tuned for more videos. We'll see you guys next time. Till then, take care and bye.